আমি আদুরে ভঙ্গিতে ওনার মাথায় হাত বোলাতে বোলাতে নাক টেনে বললাম, আপনি এত কেয়ারলেস কেন? কেয়ার করার মানুষ আছে তাই। আচ্ছা, তাহলে এখন যদি কোল থেকে সরিয়ে দেই তো? তো আবার এসে শুয়ে পড়বো, কারণ এইটা তো আমার বায়না করার জায়গা। উনি শুদ্রাবান নন। জ্বরের ঘোরেও একটা মানুষ এভাবে উত্তর দেয়, সেটা ওনাকে না দেখলে বোঝা দেয় যেন আগে থেকেই সব উত্তর সাজিয়ে রেখেছেন। ওনার কপাল স্পর্শ করে বললাম, এখন যে জ্বর বাঁধালেন, পুরো বাড়ি ফাঁকা, আপনাকে কে দেখবে শুনি? অনু পাখি। বাহ, নিজেই দিনে 100 বার বলেন যে অনু তুই বাচ্চা, তুই আমার কথা শুনবি, তাহলে এখন অনু আপনাকে ঠিক করে দিবে? অনু ডাক্তার হতে দেরি নেই তো, তা এখন আপাতত সে বলো। বলেই আবার নাক ঘষলেন উনি। কেঁপে উঠে বলে উঠলাম, জ্বরটা কিন্তু আপনার জন্যই বাঁধলো ডক্টর, আপনার জেদের জন্যই, নয়তো আমি কখনোই আপনার সাথে ওয়াশরুমে যেতাম না। ভেবেছিলাম অসুস্থ হবে তুমি, আর সুযোগ নেব আমি, তার হলো কই? আপনার এই অবস্থায়ও দুষ্টুমি গেল না? আর কখনোই যাব না। আর আমি আমার অনু পাখির সাথে দুষ্টুমি করি, তাতে তোমার কি? হ্যাঁ, জ্বরের ঘোরেও পটর পটর শুরু করেছেন। ওই, আমাকে না জ্বালালে আপনার চলে না? চলে না। আমি আর কিছু বললাম না। এখন আরো কিছু বললে উনি আরো পেঁচাল পড়বেন, তার চেয়ে বরং চুপ থেকে ঘুমিয়ে পড়ুক। আমি ধীরে ধীরে বাটিতে থাকা ভিজানো রুমালটা তুলে চেপে নিলাম। উনি হালকা নড়ে চড়ে আবার শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন। রুমাল চেপে কপালে ধরলাম। রাত প্রায় 2:05 বেজে গেছে, জ্বর কমার নাম নেই। হঠাৎ জ্বরের ঘরে উনি বিড়বিড় করে বলতে লাগলেন, যেও না অনু পাখি। আরে আমি যাইনি তো, এই দেখেন আমি আপনার পাশেই বসে আছি। তুমি একদম যাবে না আমার পাশ থেকে। যদি চলে যাও তাহলে কিন্তু তোমাকে আমি অনেক বকবো। যেতে দিব না একদম, আমার কাছে তোমাকে বেঁধে রাখবো। আচ্ছা আচ্ছা, আমি কোথাও না। আপনি এখন একটু ঘুমানোর চেষ্টা করুন, অনেক রাত হয়েছে। উনি ঘুমালেন না, বরং উঠে বসলেন। আমি অবাকে শীর্ষে, উনি অসুস্থ শরীর নিয়ে উঠে বসলেন। ওনার চোখ জোড়া লাল হয়ে গেছে। উনি আমার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আপনি কোন সাহসে এই জ্বরের ঘরে শোয়া থেকে উঠলেন ডক্টর? আমার শুয়ে থাকতে ভালো লাগছে না, আমি ঠিক আছি। হোহ, আমি দেখতেই পাচ্ছি যে আপনি কে, কেমন ঠিক আছেন। শুনো অনু পাখি। বলেই আমার হাত ধরতে নেয় উনি। আমি আমার হাত ওনাকে ধরতে দিলাম না, উল্টো ওনাকে টেনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে ভেজা কাপড়টা চেপে ধরে বললাম, না, এখন আমি কিছুই বলবো না, জাস্ট বলবো আর আপনি চুপচাপ শুনবেন আমার কথা। অনু পাখি, তুমি এমন করছো কেন? একটু শুনো না আমার কথাটা। আপনার পাগলামি আলাপ সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে মিস্টার নিহান হোসেন নীল, তাই এখন মুখে আঙুল দিয়ে চুপচাপ ঘুমান। যদি আপনি এখন না ঘুমান তাহলে কিন্তু আমি আপনাকে অনেক বকা দিব। উনি চুপ করলেন না, শুনলেন না আমার বারণ। নিজের মতোই কাত হয়ে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বললেন, আচ্ছা, আগে কথা বললাম না, কিন্তু আপাতত একটা আবদার আসছে আমার। বলেন, কি সেই আবদার? আমি কফি খাবো। না, আপনি এখন ঘুমাবেন। ঘুম থেকে উঠলেই আমি আপনাকে কফি বানিয়ে দিব। এমন করো কেন? 1 কাপ খাবো, সত্যি, পাক্কা প্রমিস। তোমার বেলা পাক্কা প্রমিস বললাম, সত্যি অনু পাখি। ওই, আমি কিন্তু আপনাকে ঘুমোতে বলেছি। না খেলে ঘুম আসবে না। আমি যতদূর জানি খেলে ঘুম আসবে না, আর ঠিক এই কারণেই আমি এখন আপনাকে কফি দিব না। আমি খেয়ে ঘুমাবো, একদম সত্যি। ওনার পেটে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে কথাটা বললেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কফি খাওয়ার পর নাকি উনি ঘুমাবেন? এটা বিশ্বাস হওয়ার মতো কথা না, কখনোই না। উনি যে কফি খাওয়ার পর আমাকে আরো দ্বিগুণ জ্বালাবেন সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু যেহেতু খেতে চাচ্ছেন এনে দেই। দিচ্ছি এনে। এই অনু পাখি, দিবে না? বলেই ওনার থেকে সরে এলাম আমি। ভালো মতো কাঁথা জড়িয়ে দিয়ে
কপালে ভেজা কাপড়টাও উল্টে দিলাম। পা বাড়ালাম রুমের বাইরে। আমি কফি হাতে রুমে প্রবেশ করতেই দেখলাম উনি নিজে নিজে উঠতে চাচ্ছেন। আমি গলা খাকারি দিতেই আবারও শুয়ে পড়লেন। তারপর চোখটা বন্ধ করে ফেললেন। এগিয়ে গিয়ে কফিটা বেড সাইড টেবিলে রেখে দিলাম। পাশে বসে কপালে হাত রেখে বললাম, আপনার জ্বর তো এখনো কমেনি। আমার জ্বর কমছে না কেন বলো তো? আমি জানি তো, আপনার দুষ্টুমির জন্যই ভালো হচ্ছে না। এই, আমি কি করলাম বউ? আপনি বিছানা থেকে উঠতে চাইছিলেন কেন? তোমার দেরি হচ্ছিল, তাই ভেবেছিলাম কিছু হলো নাকি। আমি সাবধানে ওনাকে আধশোয়া করে বসিয়ে দিলাম। হয়েছে, আর বলতে হবে না, নিন কফি। খাইয়ে দাও। ওনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তাই খাইয়ে দিতে লাগলাম। উনি ধীরে ধীরে মাথাটা কাঁধে এলিয়ে দিলেন। কফিটা শেষ করে বলে উঠলেন, জ্বর কমানো ওষুধ খেতে হবে। অনেক আগে খাইয়েছি। কই পেলাম না তো। আপনার মতো ডক্টরকে কি জ্বর মানায়? কেন, ডাক্তারদের কি জ্বর হতে নেই? হওয়ার কথা নয়, নিজের যত্ন না নিলে তো জ্বর বাঁধবেই। যত্ন নাও। আমি আমার কথা বলিনি, আপনার কথা বলেছি। আমার মাঝে তুমি আর তোমার মাঝে আমি। ইস, জ্বরের মধ্যেও ছন্দ বানাতে ছাড়েন না। ওষুধটা পাইনি। খাওয়ার পর না দিলাম? না পাচ্ছিল তো আর কি? জানি না। বলেই মুখ ফুলিয়ে শুয়ে পড়লেন উনি। কাঁথা টেনে ওপাশ ফিরে গেলেন। আমি এখনো ভাবছি যে কোন ওষুধের কথা বলছেন উনি। আচ্ছা যাই হোক, ভেজা কাপড়টা ওনার কপালে ধরতে নিলেই এক ঝটকায় সেটা ফেলে দিলেন। বুঝলাম জ্বর বেড়েছে, তাই পাগলামিও অধিক বেড়ে গেছে। আমি ওনাকে নিজের দিকে ঘোরাতে নিলাম। আবারও ছটকা মারলেন। আমি সরলাম না। এমন করছেন কেন? আপনার না জ্বর? হোক জ্বর, শেষ হয়ে যাক শরীর, তাতে কার কি। হঠাৎ এমন বিহেভিয়ার? এমনি। এদিকে ফিরুন তো। উনি ফিরলেন না, ওদিকেই ফিরে রইলেন। আমি আবারও বললাম, আপনি কি কখনোই আমার কথা শুনবেন না? শোনেনি কোনটা? কোনোটাই না। মিথ্যা উপপাদ। তাহলে এদিকে ফিরুন। উনি তবুও ফিরলেন না। বুঝলাম অভিমান হয়ে যাচ্ছে বেশি, আর বাড়তে দেওয়া যায় না। আমি নিজেই ফিরালাম আমার দিকে। উঠে শক্ত করে ওষ্ঠ ছোঁয়াতে চোখ খুলে ফেললেন উনি। হাত চেপে ধরে আঁকড়ে ধরলেন আজজোড়া। উনি যে এমন করবেন সেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল একদম। ভাবতেই পারিনি। হাতটা ছাড়াতে গিয়েও পারলাম না। শক্ত করে ধরে আছেন। বুঝলাম না অসুস্থ শরীরেও এত শক্তি কোথা থেকে পাই। বেশ কিছুক্ষণ পর উনি নিজ থেকেই ছেড়ে দিলেন। টেনে বুকে জড়িয়ে নিয়ে বললেন, তোমার জায়গা শুধু এটা বুঝছো, বসে বসে জলপটি দেওয়ার কাজ নয়, কাজ হলো চুপটি করে বুকে ঘুমানো। এতে করে আপনার জ্বর কমে যাবে? পুরোটা। কে যেন বলেছিল কফি খাওয়ার পর ঘুমিয়ে যাবে। ঘুম আসছে না তো? আমি আগেই বলেছিলাম। ইচ্ছা করছিল খেতে। বকিনি আমি, জ্বর তাই বেঁচে গেলেন। তার মানে জ্বরের জন্য সব মাপ? সুযোগটা কাজে লাগানো উচিত বলে মনে হয় না অনু পাখি? মানে? বউ, চলো কিছু করি। ঘুম যান। তুমি আমার কথা শোনো না কখন? সকালে উঠে এসব মনে থাকবে? এখন এটা এখন। ঘুমান না কেন? এরকম করছো কেন? তুমি তো বলে সব মাপ। এখন না ঘুমালে আমি ওই রুমে চলে যাব, তখন দেখি কিভাবে ঘুমান। নো, শক্ত করে জড়িয়ে। তবে ঘুমান। মানুষের অন্য কিছু করার মন চাইতে পারে, তোমার তো চাই না। আমার এখন মন চাচ্ছে একজনকে রেখে অন্য রুমে ঘুমাতে। ঘুমাবো। এটা বলে কিছুক্ষণ চুপ ছিলেন উনি। তারপর আবারও বকবক করতে করতে কিছুক্ষণ পরেই উনি ঘুমিয়ে গেলেন। তবে আমার চোখে ঘুম নেই। তাকিয়াছি তার মুখ পানে। প্রত্যেকটা নিঃশ্বাস আমার মুখে পড়ছে। কপালে হাত দিয়ে বুঝলাম যে জ্বর কমে এসেছে। সকালে কি এসব মনে থাকবে? মনে থাকবে যে উনি এমন পাগলামি করেছিলেন? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ওনাকে বোঝা বড় দায়। জ্বরটা মনে হয় ভালোবাসাটা আরো বাড়িয়ে দিয়ে গেল দুজনের।
এই রাতটা হয়তো আরেকটা স্মৃতির পাতায় থেকে যাবে, যেন স্মৃতিটা ভুলবার নয়, কখনোই নয়। টি শার্ট ভেদ করে উদরে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। বিছানার সামনে দাঁড়িয়ে যে কাপড়গুলো ভাঁজ করছিলাম, হাত থেকে সেটা বিছানাতেই ফেললাম। নিজেকে সামাল দিয়ে চাপা অভিমান নিয়ে শান্ত গলায় বললাম, আমি আপনার উপর রেগে আছি ডক্টর। তিনি নিজের মতোই কাঁধের ঠোঁট বুলাতে বুলাতে বললেন, আমি রাগের কোনো কারণ দেখছি না তনু পাখি। আপনি ছাড়ুন আমায়। বলেই পেট থেকে হাতটা সরানোর চেষ্টা করতে শুরু করলাম, কিন্তু এই খাটাসটা নিজের শক্ত হাত দিয়ে এমন ভাবে চেপে ধরে আছে যে ছোটানো মুশকিল। এবার আমি রেগে আবারও বললাম, আপনি আমাকে ছাড়েন না কেন? সরুন আপনি। আরে বাবা, কি হয়েছে বলবা তো? আচ্ছা, তুমি রাগ করে আসছো কেন? কিছু না, ছাড়ুন আমায়। আর কিছু না, তবে এখন বিহেভ করছো কেন? বললাম তো কিছু না। আপনি মাত্র হাসপাতাল থেকে এলেন, না ফ্রেশ হয়েছেন আর না অ্যাপ্রন খুলেছেন, হুট করেই আমাকে জড়িয়ে ধরার মানে কি? ওনার দিকে ঘুরে কথাগুলো বললাম আমি। উনি ততক্ষণে আমার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিলেন অনেকটাই। আমি ওনার দিকে না তাকিয়ে গলার কাছে একটা শার্টের বোতামটার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, বোতামটা খোলা, যার দরুন তার সাদা বুক স্পষ্ট। উনি এবার চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বললেন, এই কাজ তো আমি প্রতিদিনই করি, তখন তো আমাকে বকো না। তাহলে আজ কি হয়েছে? আর হঠাৎ করেই আজকে তুমি এত রেগে আসছো কেন? না কিছু না। কিছু তো একটা হয়েছে, এবার বলো, রাগ করে আসছো কেন? না, আমি রাগ করিনি। তুমি রাগ করিস তনু পাখি। আমাকে বলো কি হয়েছে। গালে হাত রেখে বললাম। যান ফ্রেশ হয়ে নেন। আর আমার জন্য ভেবে আপনার লাভ কি? মানে? আপনি ওয়াশরুমে যাবেন কি না? আচ্ছা, যাবো তো। শুনো না একটা কথা। হ্যাঁ বলুন, কি কথা? বলতে বলতে ততক্ষণে ওনার থেকে সরে ভাঁজ করা কাপড়গুলো হাতে তুলে নিয়েছি। আমি আলমারির সামনে গিয়ে কাপড়গুলো তুলে রাখলাম। অনুভব করলাম উনিও আমার পেছন পেছন চলে এসেছেন। আলমারির দরজা লাগাতেই আবারও পেছন থেকে কোমর জড়িয়ে পেটে হাত রেখে বললেন, এই শুনো না। যা বলার বলে ফেলুন তো। আর হুটহাট না ধরে আমাকে ছাড়ুন, আমার অনেক কাজ আছে। এত রাতে তোমার কিসের কাজ? আপনার না জানলেও চলবে, যা বলার তাড়াতাড়ি বলে আমাকে যেতে দিন। এখন এই মতো কোথাও যা হবে না। কেন? চলো আমরা একসাথে ফিরিস। না, কখনোই না। আরে শুনো না। আমার কিছু শুনতে হবে না, যান ফ্রেশ হন। নিজেকে ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালাম আমি। উনি এখনো ওখানেই দাঁড়ানো, সাদা শার্টের ওপর অ্যাফ্রনটা এখনো গায়ে, আর চুলগুলো এলোমেলো। শরীরটা যে ক্লান্ত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তবুও তাকে থামানো আমার জন্য দায় হয়ে যাচ্ছে। উনি এবার ঠোঁট উল্টালেন, ঠোঁটের নিচে থাকা তিলটা যেন মুহূর্তেই কুঁচকে গেল। এই অনু পাখি, কি হয়েছে? তুমি এমন করছো কেন আমার সাথে? আমি আবার কেমন ঘুরলাম? আমার দোষটা তো বলো অ্যাটলিস্ট। তোমার এমন রাগ করাটা যে আমাকে বেশ কষ্ট দেয় শোনা। কোনো দোষ নেই কারো। আপনি গিয়ে ফ্রেশ হন, রাত 10টা বেজে গেছে, আমি ডিনার আনছি। আমি ফ্রেশ হব না। বলেই উনি মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়লেন। আমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে কিচেন থেকে খাবারগুলো উপরে নিয়ে এলাম। আমি ভেবেছিলাম হয়তো উনি ততক্ষণে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছেন, কিন্তু না, উনি এখনো গোস্বা করে বিছানার উপরেই বসে আছেন। আমি খাবারগুলো সোফার সামনে টি টেবিলে রেখে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, এখনো ফ্রেশ হননি কেন? আমি ফ্রেশ হতে যাবো না। নাটক কম করে গিয়ে ফ্রেশ হন। কি বললা তুমি? কেন, আমি ভুল কিছু বললাম নাকি? রাত বেড়েতে নাটক করছেন কেন? আমি এখন এই রাত 10টায় আপনার জন্য ভিজতে পারবো না। ঠান্ডা লাগলে দেখার মতো কেউ নেই। ফুপি যে আপনার দাদার বাড়ি গেছেন বাবাকে নিয়ে, সেটা তো জানেনই। এমন করো কেন? একদিনই তো, আর আমি তো আছি তোমাকে সুস্থ করার জন্য। চোখ টিপে আমি বললাম, প্রয়োজন নেই। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে ওয়েট করছি।
বাল, আমি খাবই না। বলেই সামনে থাকা আর একটা টি টেবিলে লাথি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলেন উনি। আমি দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো এগিয়ে দিলাম। উনি ছো মেরে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। খানিকক্ষণ পর চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন নিহান ভাই, মানে ডক্টর। প্রতিদিন চুল মুছে দেওয়ার জন্য বায়না করলেও আস্থা করেননি। নিজে নিজেই চুল মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিলেন। বাহ, রাগ করাতে ভালোই ফায়দা হলো, কাজ করানো যায়। উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমি এবার ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, খাবেন না আপনি? ইচ্ছে নেই, মুখ অন্যদিকে ঘুরে কথাটা বললাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই রাত 10টায় কোনো নাটক অ্যালাউ করব না আমি। ভালো। উঠুন। আমি ওর কথার কোনো জবাব দিলাম না। ওর থেকে উল্টো দেখে শুয়ে আছি। আমাকে চুপচাপ থাকতে দেখে অনু আবার বলল, উঠুন ডক্টর, নয়তো আমি আবার আপনাকে আগের মতো নিহান ভাইয়া বলে ডাকবো। ভালো। এই রাতের বেলা আপনার ভীষণ শখ জেগেছে বকা খাওয়ার, তাই না? তুমি তো আমার সাথে এটাই করো, সবসময় করো। ছোটবেলায় আমি যা করতাম এখন উসুল করছি। আপনার ক্ষুধা লাগেনি? কি হয়েছে আপনার? অনু আমার সামনে এসে কথাটা বলল আর আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, আমি তো আপনাকে বিরক্ত করছি না, এবার আপনি গিয়ে খেয়ে নিন। আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। ফালতু কথা বলবেন না ডক্টর। আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনাকে ছাড়া খাই না। এখন তাকে সবই করবে, দূরে সরে রাখতে শিখে গেছে। আমি মলিন হেসে কথাটা বললাম। আসবেন না? না, সারাদিন কাজ করার পর রাতে শান্তি মতো খেতে পারবে না, এমন করার দরকার নেই। আমি কিন্তু না খেয়ে আছি। আমার মতো বিরক্তকর মানুষের জন্য না খেয়ে থাকাটা সাহায্য না। খেয়ে নাও, আমি জড়িত হব না, বললাম তো। আমি দীর্ঘশ্বাস ফেলে খাবারের একটা প্লেট ওনার সামনে এনে পাশের টি টেবিলে রাখলাম। ওনাকে টেনে তুলে মুখ চেপে খাবারটা সম্পূর্ণ খাইয়ে দিলাম। উনি মুখ চেপে খাচ্ছেন, কিছু বলতেও পারছেন না। পানি খাইয়ে দিয়ে হাতটা ধুয়ে নিলাম। উনি আমার ওড়নার আঁচলে মুখ মুছতে মুছতে বললেন, রাত 10টার সময় এসেও রাগের সম্মুখীন হতে হয়। 101টা বকা দিয়ে তারপর ভাব দেখে খাইয়ে দেয়। আগে খাইয়ে দিলে কি হতো? নেহাতি আমার অস্বস্তি লাগছিল, নয়তো আজ অসময় নিয়ে যেতাম, না হলেও 2 ঘন্টা আটকে রাখতাম। জনাব, স্বপ্ন দেখে লাভ নেই, ঘুমান। বলতে হবে না কারো। আমি আর কিছু বললাম না। উনিও শুয়ে পড়লেন, তবে ফোন চালাচ্ছেন। আমি এখনো পায়চারি করছি, তা দেখে কিছু বলতে গিয়েও বললেন না উনি। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। আমি ওনার সামনে গিয়ে ফোনটা ছো মেরে নিয়ে নিলাম। উনি ভ্রু কুঁচকে উঠে বসলেন। আমি দুষ্টু হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে ডক্টর। উনি চুমুটা চোখ বন্ধ করে অনুভব করলেন। পরের কথাটা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন একগাল হাসি নিয়ে তাকিয়ে আছি তার মুখ পানে। আজ তো 15 আগস্ট। জন্মদিন আপনার। এটার জন্য কি এতক্ষণ ধরে আমার সাথে ওর বেপ করছিলে? বুঝলো তবে পাগল। কি বলো তুমি? আবার বলো তো। কই কিছু না তো। তুমি আজ আমার সাথে ভীষণ অন্যায় করেছো। চুল মুছতে দাওনি আর ফ্রেশ হওনি আমার সাথে। রুট বিহেভও করেছো, জোর করে মুখ চেপে খাইয়েছো, কথা নেই তোমার সাথে। উফ ডক্টর, এমন মুখ ফুলাবেন না তো। আমি এখন 27 বছরের বুড়ো, বুঝেছেন? এমন বাচ্চাদের মতো চেহারা করবেন না। উনি কিছু না বলে আমাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলেন। আমি উঠবার চেষ্টা করেও পারলাম না। গালদেশে গরম নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে যেন দম যায় যায়। কাপা কাপা গলায় বললাম, কি করছেন ডক্টর? কেক কাটবেন তো, কত কষ্ট করে বানালাম। তোরে চুপ থাকতে বললাম না অনু? বহুত চালাইছিস বাসা আসার পর থেকে। তো আমি এখন কেক না কেটে কি করছেন বলুন তো? কামান অনু পাখি, সকালে কেক কেটে নিব। অসভ্য, খাটাসের মতো কথা না বললে। চলুন কেক কাটবেন। সাথে ইচ্ছা করছে না অনু পাখি, পরে কেটে নিব। এক্ষুনি? উনি আমায় ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি কেকটার সামনে দিতেই একসাথে কাটলাম। কেকটা নিয়ে খাইয়ে দিয়ে বললাম, কেমন লাগলো?
উনি কিছু না বলে কেকটা নিয়ে সোফায় বসে নিজে নিজে কেটে খেতে শুরু করলেন। আমি তো অবাকের চরম পর্যায়ে। আমার কেক আর আমাকেই দিল না। এতক্ষণ তো কেক কাটতে পাঠাতেই পারছিলাম না, আর এখন আমাকেই দিচ্ছে না। আমি সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বললাম, এইসব কি? কোনটা কি? একা একা কেক নিয়ে বসলেন যে, আমি খাবো তো। এই কেক আমি একাই খাবো, বুঝছো? আর এটা আমার অনুপাখি, আমার বউ আমার গিফট করেছে, অনেক মজা। তুমি চাও গিয়ে ঘুমাও। আপনি তো ভারী। তুমি কি চাচ্ছ আমি আসি? না না, আমার কেক লাগবে না, আপনি একাই খান। এখন বললে তো আমি শুনবো না বউ। আমি অন্যদিকে এগোতে এগোতে কথাটা বল। আমাকে এইভাবে ওরা কাছে যেতে দেখি আরো পিছিয়ে যাচ্ছে। এগোতে না করলাম। আমি পালানোর আগেই খপ করে আমায় ধরে ফেললেন উনি। চকলেট মাখানোর ঠোঁট আমার গালে স্পর্শ করে বললেন, তুমি জানো না তোমাদের মতো আর আমি, তবু কেন এত কষ্ট দাও? আবুল না? হু লাবু। বলেই শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলাম আমি। নিহান ভাইয়াও শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আমায়। চোখ বন্ধ করে অনুভব করছি মুহূর্তটা।